দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো। করোনার কারণে আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি, পরবর্তী কোনো পাবলিক পরীক্ষায় অটো পাসের সুযোগ নেই। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে 6 কোটি 80 লাখ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ, শিগগিরই গ্যাভি অ্যালায়েন্সের কাছে কর্মপরিকল্পনা জমা। এবং করোনাকালে বিশ্বে নারীর প্রতি সহিংসতা 35% বেড়েছে, জানিয়েছে ইউএন উইমেন। বিচার না হওয়ায় ঘটনা বাড়ছে মন্তব্য। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই, অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। গ্যাভি অ্যালায়েন্সের কাছ থেকে আগামী ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে 3 কোটি 40 লাখ মানুষের জন্য 2টি করে মোট 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। মাঠ পর্যায়ের ভ্যাকসিন দিতে বাংলাদেশের কর্মপরিকল্পনা গ্যাভি অ্যালায়েন্সের কাছে শিগগিরই পাঠানো হবে। কোভিড-19 পরিস্থিতি এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, গ্যাভি এদেশের মোট 20% জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিন দেবে। ডোজ প্রতি দাম পড়বে $2। ভ্যাকসিন কেনার জন্য প্রধানমন্ত্রী নির্দেশে ইতিমধ্যে অর্থ বরাদ্দ করেছে অর্থ মন্ত্রণালয়। ব্রিফিংয়ে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় প্রস্তুতির কথাও জানানো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নয়, প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে লটারির মাধ্যমে। লটারিতে 100% স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, আগামীতে আর কোনো পাবলিক পরীক্ষায় অটো পাসের সুযোগ থাকবে না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির পন্থা নির্ধারণে ভার্চুয়াল সংবাদ সম্মেলন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, এবার লটারির মাধ্যমে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে অনিয়মের কোনো সুযোগ নেই। যেমন লটারির স্বচ্ছতা, আমি বিশ্বাস করি যে সেটি আমাদের পক্ষে, সেই লটারির স্বচ্ছতা বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব হবে। ফি যা নিতে বলা হয়েছে, আমরা তার বাইরে যেন কেউ ফি না দেয়। আমি যেটুকু বলা হয়েছে সেটাই যেন দেয়। সংবাদ সম্মেলনে অটো পাস ও করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকার পরেও টিউশন ফি ও গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ নানা ইস্যু নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন শিক্ষামন্ত্রীকে। এই যে এতগুলো জায়গায় পরীক্ষার্থীরা দৌড়ে বেড়াচ্ছে, সেটা তো একটা বড় একটা খরচ আছে। করোনার কারণে আমরা এই সারা দেশব্যাপী এই এত লক্ষ লক্ষ ভর্তিচ্ছু, তারা সারা দেশব্যাপী গণপরিবহন ব্যবহার করে সারা দেশে ছুটে বেড়াবে, আর আমরা সংক্রমণ কমাবার চেষ্টা করছি। কাজেই আমার যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো তাদের নিজস্ব ভাবেই করবার কথা বলছেন, আমি তাদেরকে আবারও এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমি তাদের কাছে আবারও অনুরোধ করেছি, যদি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে, সমন্বিত পদ্ধতির মাধ্যমে, এবং এই পদ্ধতির মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো সেই পদ্ধতিতে নেতৃত্ব দিতে পারেন, নেতৃত্ব দিয়েই তারা করতে পারেন। মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণেই দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি পুষিয়ে নিয়ে শিক্ষা ব্যবস্থায় ধারাবাহিকতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত 6 কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন 14,14,000-এর বেশি, সুস্থ হয়েছেন 4 কোটি 15 লাখের বেশি মানুষ। ফ্রান্সে করোনার দ্বিতীয় আঘাত কেটেছে জানিয়ে চলতি সপ্তাহ শেষে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটিতে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 5,000-এর নিচে নেমে আসায় বড়দিন উদযাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে স্বাস্থ্যবিধি মেনে বড়দিনের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ইউরোপে করোনার তৃতীয় আঘাত প্রতিরোধে যেন লকডাউন না দিতে হয় সে বিষয়েও সতর্কতা তাঁর। শীতের শুরুতেই করোনায় বিধ্বস্ত গোটা যুক্তরাষ্ট্র, আক্রান্ত আর মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলাতেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলবি হোসেনের রিপোর্ট। আগেই আশঙ্কা করা হয়েছিল যুক্তরাষ্ট্রে শীতে বাড়বে করোনার প্রকোপ, কিন্তু এত দ্রুতই যে তা ভয়াবহ আকার ধারণ করবে তা ছিল কল্পনার বাইরে। দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় 1,30,00,000। প্রতিদিন গড়ে 2,000 মানুষের মৃত্যুতে নাগরিক জীবনে আজ বুক ফাটা কান্নার প্রতিচ্ছবি। স্বজন হারানোর কষ্ট চাপা দিয়ে প্রতিনিয়ত চলছে নিজেকে করোনা মুক্ত রাখার আপ্রাণ প্রচেষ্টা। এ অবস্থায় আশা দেখাচ্ছে ভ্যাকসিনের সংবাদ। মডার্না এবং ফাইজার দুটো আমেরিকান কোম্পানি, তাদের ভ্যাকসিনের রেট 95%-এর উপরে। চিকিৎসকদের দাবি, করোনা আক্রান্তদের ভ্যাকসিন দেওয়া শুরু হলে জনমনে ভীতি অনেকটাই কমে আসবে। আমাদেরকে বলা হয়েছে সামনের মাস থেকে আমরা ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। যারা বিশেষ করে যারা ফ্রন্টলাইনে কাজ করেন, নার্স, ডাক্তার, যারা আইসিইউতে ইমার্জেন্সি রুমে কাজ করেন, প্লাস যারা বয়স্ক এবং যারা অসুস্থ, যারা নার্সিংহোমে আছেন, তাদেরকেও প্রায়োরিটি করে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএর অনুমোদন পেলে ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে আশা করা হচ্ছে। আলভি হোসাইন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক তাদের টিকার জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে অনুমোদন চেয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে জার্মানিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছে বায়োএনটেক। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান হেলাল। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন সংকটাপন্ন অবস্থায়, তখন জার্মানির বায়োনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার সফল ভ্যাকসিন তৈরির সুসংবাদ নিয়ে আসে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদনের জন্য শুক্রবার আবেদন করেছে কোম্পানিগুলো। We will transfer our and could start to provide the first millions of doses of vaccines to the regions where we get an approval on authorization. ডিসেম্বরে জার্মানি 100টি কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ সহ বেশি তাপমাত্রা সে দেশগুলোতে ভ্যাকসিন পেতে কিছুটা বেগ পেতে হবে বলে মনে করেন বাংলাদেশে এই গবেষক। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে পরিবহন এবং এইটা সংরক্ষণ। যেহেতু এই মুহূর্তে -70 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় এবং যেটা খুবই চ্যালেঞ্জিং, সো এই মুহূর্তে আমাদের মতো দেশগুলোর সাধারণ জনগণের কাছে পৌঁছানোটা খুবই দুরূহ। কিন্তু ভবিষ্যতে, এবং এটা উইদিন ভেরি শর্ট টাইম, উই আর ট্রাইং টু সলভ দ্য প্রবলেম টু গেট দ্য ভ্যাকসিন উইদিন 15 or 20 days in a normal temperature. করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া এই পৃথিবী ভ্যাকসিন আবিষ্কারের ফলে আবার স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। করোনায় প্রায় অচল হয়ে পড়া বিশ্ব অর্থনীতিকে মুক্তির পদক্ষেপ হিসাবে শীঘ্রই কোনো টিকা সকল জনগোষ্ঠীর কাছে সহজলভ্য হবে, সেই প্রত্যাশা সকলের। বায়োনটেক ক্যাম্পাস থেকে হাবিবুর রহমান হেলাল, মাইন্স, জার্মানি। অন্য বছরের চেয়ে করোনাকালে সারা বিশ্বে নারীর প্রতি সহিংসতা 35% বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন। বাংলাদেশেও ধর্ষণ, নির্যাতন, এসিড নিক্ষেপের মতো ঘটনা অনেক বেড়েছে। প্রতিরোধে আইন থাকলেও যথাযথ বিচার না হওয়ায় এই ঘটনাগুলো বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে লায়লা নওশিনের রিপোর্ট। নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা সারা বিশ্বে এখন বড় উদ্বেগের বিষয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র। মানুষের জন্য ফাউন্ডেশনের এপ্রিল মাসের এক জরিপে দেখা যায় দেশের 27টি জেলায় 4249 জন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছে। তাদের অনেকেই করোনার সময়ের আগে কখনো নির্যাতনের শিকার হননি। আইন ও সালিশ কেন্দ্রের জরিপে দেখা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 889 জন নারী সংঘবদ্ধ ধর্ষণ সহ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর মৃত্যু হয় 41 জনের। আত্মহত্যা করেছেন অনেকেই। এই 8 মাসে স্বামী নির্যাতনে 163 জন নারীর মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে 66 জন।
শারীরিক নির্যাতনে মৃত্যু হয়েছে আরও ৫৫ জনের। অ্যাসিড হামলার শিকার হয়েছেন ১৭ জন নারী। যখন থেকে কোভিড-19 এর প্রকোপ শুরু হয়েছে পৃথিবীতে এই বছরের শুরুর দিকে, তখন থেকেই কিন্তু পাশাপাশি উঠে এসেছে যে এই কোভিড নারীর জীবনকে কিভাবে প্রভাবিত করছে, এবং যা ভাবে প্রভাবিত করছে তার মধ্যে ভায়োলেন্স বেড়ে যাওয়া অন্যতম। যারা সাপোর্ট মেকানিজম হিসাবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু আপনার তাদের মনোযোগ এবং অ্যাক্টিভিটিস গুলো যেহেতু ডাইভার্টেড হয়ে গেছে কোভিড এর দিকে, সেই জন্য সেখানে মনে হয় যে সাপোর্টের জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেছে। বিশ্লেষকরা জানিয়েছেন আইনের যথাযথ প্রয়োগের অভাব ও বিচারহীনতার কারণে নারী নির্যাতন বাড়ছে। আইন বলে হবে না, আইনের জন্য যে সমস্ত অবকাঠামো, যে সমস্ত সাপোর্ট, যে সমস্ত রুল বিধিমালা থেকে আরম্ভ করে সব বিষয়গুলা কিন্তু ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জগুলা, সেই জায়গাটায় কিন্তু আমরা অনেক পিছিয়ে। যেই আইনের ব্যবহার নিতে যায় যেই ধরনের প্রতিবন্ধকতা, সেটার থেকে বেরিয়ে আসার মতন ক্ষমতা আমাদের নারীদের নেই, আমাদের শিশুদের নেই। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবসে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পারে প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 16 দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ পক্ষ চলবে। আয়োজনে অংশ নিয়ে করোনাকালে নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর মিয়া সেপো। নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর তাগিদ দেন অতিথিরা। প্রতি 3 জনে একজন নারী তার জীবন পরিক্রমায় শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে তা ঘটে আপনজনদের দ্বারা। সহিংসতার শিকার 40% কম নারী সহায়তা পেয়ে থাকে। বিশ্বে মোট মানব পাচারের 72% নারী ও শিশু। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপ সেরা ক্লাবগুলোর আধিপত্য। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। বিএনপিকে বিদেশিদের কাছে নয়, নালিশ করতে হলে দেশের মানুষের কাছেই নালিশ করতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় বিদেশি দূতাবাসে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নালিশ করে। ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি রাতের আধারে বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করে, সেখানে তারা কিভাবে দেশের স্বাধীনতা রক্ষা করবে? বিএনপি জন্মলগ্ন থেকে গণতন্ত্রের মুখোশ পড়ে থাকলেও তাদের রাজনীতির মূল উদ্দেশ্য জুলুম আর নির্যাতন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগই দিতে পারে। কথায় কথায় যারা বিভিন্ন বিদেশি দূতাবাসে নালিশ করে আর রাতের আধারে বিভিন্ন দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করে তারা আবার সার্বভৌমত্বের কথা বলে, তারা নাকি স্বাধীনতা রক্ষা করবে। তাই বলবো, দূতাবাসে নয়, ক্ষমতা যেতে চাইলে জনগণের কাছে যান। নালিশ বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে করুন, জনগণের মন জয় করুন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হাসান আলী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর তারা বনানী কবরস্থানে 15ই আগস্ট নিহতদের কবরে শ্রদ্ধা জানান। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। গত 22 নভেম্বর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত এমপিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিঙ্গাপুরে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, আহমেদ ফয়সাল নামে ২৬ বছর বয়সী এক বাংলাদেশি আইএসের অনলাইন প্রচারণায় প্ররোচিত হয়ে চরমপন্থায় ঝুঁকে পড়ে। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে সহিংসতায় উস্কানিমূলক জিনিসপত্র শেয়ার করছিল সে। সহিংসতার জন্য ভাঁজ করে রাখা যায় এমন সব ছোড়াও তার সংগ্রহে ছিল। জিজ্ঞাসাবাদে ফয়সাল জানিয়েছে, দেশে ফিরে সহিংস হামলার পরিকল্পনা ছিল তার। সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে ফয়সাল। তাকে গ্রেফতার ছাড়াও ফ্রান্সের বিরুদ্ধে সহিংসতা উস্কানোর অভিযোগে ১৫ বাংলাদেশিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কয়েক দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে নেত্রকোনায় এবার রবি শস্য আবাদে জোর দিয়েছে কৃষক। করোনায় ২ মৌসুমের ক্ষতি পুষিয়ে ওঠার আশা তাদের। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করছে। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উত্তরের সবচেয়ে বড় বনভূমি দিনাজপুরের ধর্মপুর শালবন। তবে ভূমিদস্যুদের কবলে বেদখল হয়েছে বনের অনেক জমি। গাছ কেটে নিয়ে যাচ্ছে করাতকল সিন্ডিকেট, প্রায় বন্যপ্রাণী শূন্য হয়ে যাচ্ছে বনাঞ্চল। বনটি রক্ষায় জাতীয় উদ্যান ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবারে ইভ্যালি খেলার খবর।